পাল্টি হবেন বারণ বিশ্বাসের মতো? সারা জীবন ধান্দাবাজি রাজনীতি। চাননি যে বাংলায় বাম কংগ্রেস জোট হোক? গায়ে মানে না, আপনি বলুন। বাংলার বিরোধী দলগুলো এক জায়গায় আসবে? আমি তো টিয়া পাখির ব্যবসা করি না। তৃণমূলের সাথে জোট নয় কেন? কখন ওরা মেরেছে, আমরাও মেরেছি। চোরের পয়সা খেয়ে ওকালতি করে। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য রাজনীতি সরগরম। এরই মাঝে আমরা আজকে সাথে পেয়েছি প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা এআইসিসি মেম্বার শ্রী সৌম্য এইচ রায়কে। সৌম্যদা, আপনাদের প্রদেশ কংগ্রেস সভাপতি একটি সাক্ষাৎকারে বলছেন আমরা সরকার তৈরি করব, কনফিডেন্ট এনাফ। 2026-এ কটা আসন পাবেন? সরকার তৈরি করব। সৌগতদা, কনফিডেন্ট এনাফ? কনফিডেন্ট এনাফ। আপনাকে প্রশ্ন, কনফিডেন্ট এনাফ? দলের সেনাপতি তিনি, তখন কি পরিপ্রেক্ষিতে বলছেন সেনাপতি তো সবসময় লড়াই করার কথা বলবেন এবং জেতার কথাই বলবেন। তো উনি তো ওনার কথার মধ্যে দিয়ে তার সৈনিকদের বার্তা দিতে চেয়েছেন, উজ্জীবিত করার চেষ্টা করেছেন, এর বেশি আর কিছু না। একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, কতটা এফেক্টিভ? এফেক্টিভ না ইনএফেক্টিভ এটা বলবো না, তবে সিদ্ধান্ত তো সিদ্ধান্ত। আমি একটা দল করি, আমি দলের সৈনিক, আই এম পার্টি ম্যান। পার্টি যা বলবে তাই হবে। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এফেক্টিভিটি নন এফেক্টিভিটি বা এটা আসে যায় না। তবে মানুষ সবসময় চায় যে ভোট ভাগ না হোক। তাহলে আপনি কি বলছেন, হারানো জমি কংগ্রেস ফিরে পাবে? হ্যাঁ, নিশ্চয়ই, কেন ফিরে পাবে না? হারানো জমি ফিরে পাওয়ার জন্যই তো লড়াই, এবং এই লড়াইটা তো আমাদের কর্মীদের মতামতের ভিত্তিতে বেছে নিয়েছি আমরা। তো সেই লড়াইটা তো চলবে। লড়াই সংগ্রামটা দেখা যাক। আমি শুনলাম কেসি বেণুগোপাল নাকি চাননি যে বাংলায় বাম কংগ্রেস জোট হোক, আপনি কি বলবেন? কেসি বেণুগোপাল বলতে পারবে, আমার জানা নেই। কেসি বেণুগোপাল জানে আর আমি জানি না, আমার জানা নেই কেসি বেণুগোপাল কি করেছে। না, এটার একটা কারণ বলা হয়েছিল যে যেহেতু কেরালায় বাম কংগ্রেস মানে বাম কংগ্রেসের লড়াই, তাই জন্য বাংলায় এটা হলে শুনতে হতো ওখানে কুস্তি এখানে দোস্তি, তাই জন্য নাকি উনি চাননি। তো আমরা আগেও জোট করেছি, কাকে কান নিয়ে গেল আর আমরা কাকের পেছনে ছুটলাম আমার নিজের কানে হাত না দিয়ে। ও রাজনীতি আমি করি না, কেসি বেণুগোপাল বলতে পারবে আর কেরালার কংগ্রেস বলতে পারবে, কিন্তু আমরা রাজ্যের রাজনীতিতে যারা বাংলার কংগ্রেস কর্মী তারা অনেক বেশি ইম্পর্টেন্ট। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা একটা বিশেষ কমিউনিটিকে কন্ট্রোল করছি, আপনি কি বলবেন? সারা জীবন ধান্দাবাজি রাজনীতি, কন্ট্রোল করার রাজনীতি, মানুষকে অপমান করার রাজনীতি। উনি মনে করেন যে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ ওনার খাস তালুকের প্রজা, এবার কড়াইগন্ডায় হিসেব বুঝিয়ে দেবে। তাহলে আপনি বলছেন যে এই সংখ্যালঘু ভোটই মাথা ব্যথা হবে তৃণমূলের? অবশ্যই, সংখ্যালঘুরা কি ওনার বাড়ির চাকর নাকি? উনি যা বলবেন তাই হবে? এই রাজ্যের সংখ্যালঘু মানুষরা মারছে, তাদেরকে উস্কাচ্ছেন। আজকেও ঈদের নামাজে যেটা ধর্মীয় একটা নামাজ, সেখানে প্রার্থনা হয় সবাই, সেখানটাকেও রাজনীতি করছেন উনি। ওনার ধান্দাই হচ্ছেন এইসব করা। কজন সরকারি চাকরিতে কজন মাইনরিটি সম্প্রদায়ের মানুষকে তিনি প্রতিনিধিত্ব করতেছেন। এইবারও 300 জনের মধ্যে প্রায় অল্প সংখ্যক মানুষকে প্রতিনিধিত্ব করতে পারাচ্ছে। কজন মন্ত্রী আছে মাইনরিটি সম্প্রদায়ের? আসলে উনি ব্যবহার করেন ইউজ অ্যান্ড থ্রো। কংগ্রেস, প্রদেশ কংগ্রেসের যত পরিচিত মুখ আছে সবাইকে ভোটের ময়দানে নামাতে চাইছে, আদেও কোনো কাজ হবে? না, কাজ হবে কি না হবে মানুষ বলবে। আমি তো টিয়া পাখির ব্যবসা করি না। তো কথা হচ্ছে যে যারা প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব, তারা তো নির্বাচনে নেতৃত্ব দেওয়া উচিত। নির্বাচনে নেতৃত্ব মানে লিডার শুড লিড ফ্রম দ্য ফ্রন্ট। এখন সব লিডারই ময়দানে নামা উচিত। ভোটের ফলাফল তো মানুষ ঠিক করবে, কিন্তু এসকেপিস্ট হয়ে গেলে বা পালিয়ে গেলে বা ময়দানে না নামলে ভুল বার্তা যাবে। আচ্ছা, তাহলে এই যে অধীর চৌধুরী এত বছর পর বিধানসভার মাঠে নামছেন, অধীর চৌধুরী বিধানসভায় ঢুকলে শুভেন্দু অধিকারীর বিরোধী মুখ হিসাবে মার্কেট কি কোথাও ডাউন হবে? কোথায় মানে অধীর চৌধুরী আর কোথায় শুভেন্দু অধিকারী? কার সাথে কার তুলনা করছেন? সারা ভারতবর্ষের বিরোধী দলনেতা, কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, 25 বছরের 5 বারের সাংসদ, তার সাথে শুভেন্দুবাবুর তুলনা তো হয় নাকি কখনো? অধীরবাবুর সংসদীয় অভিজ্ঞতা, লড়াই সংগ্রাম সঙ্গে তুলনা চলে? দুটো দলের নেতা। শুভেন্দুবাবুর জায়গায় নেতা, অধীরবাবুর জায়গায় নেতা। কোনো কম্পিটিশনের তো জায়গা নেই। উনি একটা আলাদা দল করেন, ইনি একটা আলাদা দল করেন।
তার নীতি আলাদা, এনার নীতি আলাদা, তার ম্যানিফেস্টো আলাদা, এনার ম্যানিফেস্টো আলাদা। তো জিতলে তারপরে যাবেন বিধানসভায়, যাবেন বিধানসভায় লড়াই হবে। বঙ্গ রাজনীতিতে দুটো ইস্যু সবচেয়ে বেশি করে ঘুরছে, সেটা হচ্ছে ভাতা এবং ধর্ম। এই ইস্যুর বাইরে বেরিয়ে মানুষ কি আপনাদেরকে বিকল্প হিসাবে বেছে নেবে? সাস্টেনেবল পলিটিক্সের কথা যদি কেউ ভাবে, দূরদৃষ্টিতে পলিটিক্সের কথা ভাবে, তো কংগ্রেস ইজ দ্য অনলি অল্টারনেটিভ অফ তৃণমূল অ্যান্ড বিজেপি। তৃণমূল ক্যানট বি অ্যান অল্টারনেটিভ অফ বিজেপি, বিজেপি ক্যানট বি অ্যান অল্টারনেটিভ অফ তৃণমূল। তাদের কোনো সাস্টেনেবল পলিটিক্সের কোনো দিশাই নেই। তারা মানুষের ওভারঅল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি, এই রাজ্যের প্রেক্ষিতে, পশ্চিমবাংলার প্রেক্ষিতে, আপনি যেখানে গিয়ে ধাক্কা খাবেন, একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন ধরুন, সেই রাস্তা যেখানে যাবেন সেখানে গিয়ে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের উন্নতির যে নিদর্শন বয়ে বেড়াচ্ছে সেটা কংগ্রেস আমলে তৈরি করা। সেখানেই হাসপাতাল বলুন, স্কুল বলুন, প্রতিষ্ঠান বলুন, বা যাই বলুন, স্টেডিয়াম বলুন, পাতাল রেল বলুন, বা যাই বলুন, কংগ্রেস কংগ্রেস আর কংগ্রেস, বাংলা জুড়ে কংগ্রেস। অভয়ার মা রাজনীতির ময়দানে কি বলবেন? রাজনীতি করতেই পারেন, ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, তারপরেও তাকে নিয়ে কটূক্তি করাটা যারা করছেন তারা ঠিক করছেন। তবে আমি বলবো মানে উনি যদি অন্য দলকে যারা পাশে দাঁড়িয়েছিলেন বা অন্য মানুষজনকে, আমরা তো কখনো দল দেখিনি, আমরা তো অভয়ার পাশে দাঁড়ানোর জন্য আমরা যে রাস্তায় পথে নেমেছি, রাজ্য সারা বিশ্ব জেগেছে, সব দল নির্বিশেষে আমরা পতাকা ছেড়ে দিয়ে গেছি, সব দল একসঙ্গে পথে ছিল। এইটুকু কনসিডার করলে ভালো হতো। উনি বিষদগারটা না করলেই পারতেন। যেটা করেছেন সেটা আমার মনে হচ্ছে ওনাকে শিখিয়ে দিয়েছেন, বলে এরকম ধরনের কথা উনি বলতে পারেন না। পশ্চিমবঙ্গের এই ভাতা ভিত্তিক রাজনীতি আপনি কিভাবে দেখছেন? ভাতা একটা লং টার্ম গেম হতে পারে না। যেমন ধরুন একটা মানুষ কুয়োর মধ্যে পড়ে গেছে, তাকে আপনি কী করবেন? তাকে প্রথমে কুয়ো থেকে বার করে আনবেন, তারপরে আপনি দুটোভাবে করতে পারেন, তাকে হেল্প করতে পারেন। কুয়োর মধ্যে পড়ে গেছে, তাকে ওইখানে জল দিলেন, খাবার দিলেন, ওষুধ দিলেন, যা দিলেন তিনি ওখানে বেঁচে থাকবেন। আবার আরেকটা উপায় তাকে করতে পারেন, তাকে ওখান থেকে বের করে নিয়ে তাকে দড়ি ফেললেন, বেরিয়ে গেল, তারপর তার নতুন জীবনে দিলেন। তো এই ভাতাটা হচ্ছে তাই। ভাতা দেওয়া মানে হচ্ছে একটা শর্ট টার্ম প্রসেস, এটা কখনো লং টার্ম গেম হতে পারে। চাকরির বিকল্প, কাজের বিকল্প ভাতা হতে পারে না। অর্থনৈতিক উন্নতির বিকল্প কখনো ভাতা হতে পারে না। ভাতা একটা সাময়িক মানুষকে রিলিফ দেওয়া, ভাতা থাক, কিন্তু ভাতা নির্ভর বাংলা তৈরি হবে এটা কখনোই হতে পারে না। ভাতা নির্ভর বাংলা মানে মেরুদণ্ড ভেঙে দেওয়া যুব সমাজের। কিন্তু গতবার 2024-এর লোকসভা ভোটে আপনাদের যে কংগ্রেসের পঞ্চন্যায় বা ম্যানিফেস্টো যেটা বেরিয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল মহিলাদের বছরে 1 লক্ষ টাকা করে 1000 বার বলছি, আমরাও যদি পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতা আসে আমরাও ভাতা দেবো, এর থেকে বেশি দেবো। কিন্তু আমরা এটাও ঠিক যে অর্থনীতিতে ভাতা নির্ভরতা থাকবে না। হ্যাঁ, যে মানুষগুলো প্রান্তিক মানুষ, যারা সময় লাগবে, তাদের সাময়িক একটা ভাতা দেওয়ার যে প্রয়োজন, কিন্তু ভাতার লাইনটা যদি বড় হয় তাহলে সেটা অর্থনীতির কঙ্কালসার চেহারাটা সামনে। এই যে ভাতা নেওয়ার জন্য লক্ষ লক্ষ লোকের লাইন, এটা তো একটা পশ্চিমবাংলার যুব সমাজের কাছে যুবসাথী যেটা বলছেন সেটা একটা কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ছে। ইঞ্জিনিয়ারিং পাস ছেলের বাবা মাথা নিচু করে চোখের জল ফেলতে ফেলতে ভাতা নিচ্ছে। একজন মানে উচ্চ শিক্ষিত একজন পিএইচডি করা ছেলে ডোমের চাকরির জন্য অ্যাপ্লাই করছে, বা একজন পিএইচডি করছেন, তার বাবা বা মা বাড়িতে কাঁদতে কাঁদতে লাইন দিয়ে পিছনে গিয়ে মানে লজ্জায় ভাতার লাইনে দিয়েছেন। এটা খারাপ, এটা বাজে চিত্র। এটা পরিষ্কার করে দিচ্ছে যে এই পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির সরকারের যে উলঙ্গ রাজনীতি। এই যে বিরোধী দলরা আলাদা আলাদা লড়ছে, তাতে তো বিরোধী ভোটই ভাগ হচ্ছে, তাতে তো আলটিমেটলি শাসকেরই সুবিধা, তাই নয় কি? তাই তো হয়, দিল্লিতেও তাই হয়েছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যখন লড়াই হয়েছে, নরেন্দ্র মোদী কত পার্সেন্ট 2014 সালে ক্ষমতায় যখন এসছেন বিজেপি সরকার, ওরা 32-33% ভোট পেয়ে এসছে। বাকি বিরোধী ভোটটা তো সব বাইফার্কেটেড। বিরোধী ভোট যত বাইফার্কেটেড হবে সরকারি দলের সুবিধা হবে, এটা খুব স্বাভাবিক কথা। এর জন্য অনেক অঙ্ক ক্যালকুলেশন করার দরকার হয় না। তাহলে কোথাও কি বাংলার বিরোধী দলগুলো এক জায়গায় আসবে তৃণমূলকে সরানোর জন্য? সেটা ভিন্ন প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন 2011 সালে 19টা দলের সমর্থন নিয়ে, 19টা দলকে এক জায়গায় করতে পেরেছিলেন, এটা ওনার মুনশিয়ানা। পশ্চিমবাংলায় বিরোধীরা যদি দ্বিধাবিভক্ত থাকে, বহু জায়গায় আলাদা আলাদা থাকে, তাহলে সরকারি দলের সুবিধা হবে। কিন্তু রাজনৈতিক কারণ তো মানে রাজনৈতিক বা আদর্শগতভাবে বহু দলের সঙ্গে বহু দলের এক জায়গায় আসা সম্ভব নয়।
তৃণমূলের সাথে জোট নয় কেন? তৃণমূলের সাথে জোট করলে তো কংগ্রেসের চান্স বেশি থাকতো সিটের। যিনি ধর্ষিতা আর ধর্ষক এক পথে চলে না, হত্যাকারী আর যিনি হত্যা হয়ে গেছেন তার পরিবারের লোকজন যেমন এক পথে চলে না, তৃণমূলের সাথে পশ্চিমবাংলার কংগ্রেস কর্মীদের সেই এক পথে চলার কোনো জায়গা নেই। কিন্তু তেমন দেখতে গেলে তো আপনাদের সবচেয়ে বড় বিরোধী ছিল বামেরা, আপনারা তো তারপর বামেদের সাথে জোট বামেরা তো করেছিলেন। এখন বিরোধী দল, 1 নম্বর। 2 নম্বর কথা, তৃণমূল কংগ্রেস আমাদের রাজনীতিতে আমাদের দল ভেঙেছে, আমাদের দলকে ডেসিমিনেট করেছে পশ্চিমবাংলায়। প্রত্যেকটা পার্টি অফিস দখল করেছে, জেলা পরিষদ দখল করেছে, এমপি এমএলএ কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে দল বদল করিয়েছে। সংসদীয় রাজনীতিতে কংগ্রেসকে বাংলা থেকে কংগ্রেস মুক্ত যে প্রকল্প, সেই প্রকল্পের নায়িকা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ডেসিমিনেট, বিজেপির অঙ্গুলি হলনে কংগ্রেসকে শেষ করার যে সুপারি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে লড়াই। বামেদের সময় আমাদের লড়াই ছিল, হ্যাঁ, অস্বীকার করা কী আছে, বামেদের বিরুদ্ধে লড়েছি, কখনো ওরা মেরেছে, আমরাও মেরেছি, আমরাও মার খেয়েছি, মেরেছি, রক্তাক্ত হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু রাজনীতিটা ছিল মাঠে ময়দানে, রাজনীতিটাও ছিল। কিন্তু উনি আমাদের রাজনীতি শেষ করে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস। অভিষেক মনু সিংভি আপনাদের দলের রাজ্যসভা সাংসদ, তিনি বলছেন তৃণমূল কংগ্রেস জিততে পারে, কংগ্রেস জিতবে কিনা জানি না বাংলায়। গায়ে মানে না, আপনি বলুন, ফালতু সব চোরের পয়সা খেয়ে ওকালতি করে আর ওই তৃণমূলের পয়সা খেয়ে এখানে দালালি করছে। কিন্তু দুদিন আগে আপনাদের দলই কিন্তু আবার ওনাকে রাজ্যসভায় পাঠিয়েছেন। আমাদের দল অনেক বড় দল, কে কোথায় রাজ্যসভার সাংসদ হলো তার জন্য বাংলার কংগ্রেস কর্মীরা ওনার কি দাসখত লিখে দিয়েছে নাকি? সৌমদা পাল্টি খাবেন বারণ বিশ্বাসের মতো? আসলে পাল্টি খাওয়াটা পশ্চিমবঙ্গের এখন রীতি হয়ে গেছে, এ দল থেকে ও দল। আমি পাল্টি খাইনি বলে সারা জীবনে একই দলে পড়ে আছি, আর একই দলে পড়ে আছি বলে আজকে আমি নইলে কবে এমএলএ এমপি হয়ে যেতাম। আমাদের কাছে কি অফার ছিল না? এখনও আসে প্রতিদিন, কিন্তু ওই পাল্টি খাওয়া স্বভাব আমাদের নেই, আমাদের মেরুদণ্ড বিক্রি নেই। এখনও রাজনীতিতে কিছু মানুষ আছে যাদের মেরুদণ্ড, সব দলেই আছে, যাদের মেরুদণ্ড বিক্রি হয় না। তারা জেতার কথা ভাবে না, এমপি হওয়ার কথা ভাবে না, এমএলএ হওয়ার কথা ভাবে না। সেটা যদি ভাবতাম তাহলে আজ থেকে 10 বছর আগে অন্য দলে গিয়ে এমএলএ এমপি হয়ে যেতাম আর মন্ত্রী থাকতাম পশ্চিমবাংলার। তার জন্য আমার বিন্দুমাত্র আক্ষেপও নেই। বাইরন বিশ্বাস কিন্তু এইরকমই কথা বলেছে, যেদিন জিতলো সেদিনই বাইরন বিশ্বাস বলেছিলেন যে আমি কোনো দলে যাব না, আমি কংগ্রেসেই থাকবো। তার কয়েক মাস পরেই উনি গেলেন তৃণমূলে। তো বাইরন বিশ্বাস জনপ্রতিনিধি ছিল, তাই এরকম বেইমান তো রাজনীতিতে আছেই, এরকম বেইমান তো রাজনীতিতে অনেক আছে। তো আমরা তো চাই, আবার কিছু লোক আছে বেইমানি মানে পশ্চিমবাংলায় তারা মনে করি যে এটা এক ধরনের পলিটিক্যাল থেফট, রাজনৈতিক চৌর্যবৃত্তি, এক দলের হয়ে জিতে আরেক দলে চলে যাওয়া। চোর রাজনৈতিক চোর কি শুধু টাকা পয়সা চুরি করলে চুরি হয়? মানুষের জনমত নিয়ে চুরি করলো, তো এটাও চোর। অনেক ধন্যবাদ সৌমদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আপনারা কোথাও যাবেন না, আপনারা কোথায় যাচ্ছেন? সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে এরকম প্রচুর ভিডিও আছে, আপনারা একবার দেখে যান। অনেক ধন্যবাদ দেখার জন্য।